আমি একটি লিচু গাছ উপহার দিচ্ছি। এই বাড়িতে সবকিছু পাবে, কোনো কিছুর অভাব হবে না। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এত বড় উপকার করার জন্য। তোমার এই ঋণ আমরা কখনোই ভুলবো না। রূপনগর জঙ্গলে বাস করত শেফা শিয়ালিনী ও তার মেয়ে টুম্পা। তাদের সংসারে খুবই অভাব ছিল। টুম্পা, আমি একটু বাজারে যাচ্ছি বাজার করতে। তুই বাড়িতেই থাকবি, কোথাও যাবি না। বাড়িতে থেকে পড়ালেখাগুলো শেষ করে নে। আমি এখনই বাজার থেকে ফিরে আসবো বাজার করে। ঠিক আছে, তাহলে থাক। আজ একটু আমাকে তোমার সাথে বাজারে নিয়ে যাও না। আমার যে একা একা সবসময় বাড়ি থাকতে মোটেও ভালো লাগে না। একটু নিয়ে যাও, আমি কোনো বিরক্ত করবো না। তোকে যে বাজারে নিয়ে যাব, আমার হাতে তো তেমন কোনো টাকাও নেই। যেগুলো টাকা আছে আমার তো বাজারই শেষ হবে না সেগুলো দিয়ে। আর তোকে নিয়ে গেলে তুই যে নানান রকম এটা কিনে দাও সেটা কিনে দাও করে বায়না করবি, তখন আমি টাকা কোথায় পাবো? না না, আমি বাজারে গিয়ে কোনো কিছু কেনার জন্য বায়না করব না। বিশ্বাস করো, কিচ্ছু কিনতে চাইবো না। শুধু তোমার সাথে একটু ঘুরতে যাব। আমাকে নিয়ে যাও। সবসময় বায়না করলে চলে কি বলতো? তুই এখন গিয়ে করবিটা কি? এত রোদ। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। গিয়ে কিন্তু কোনো বায়না করতে পারবি না বলে দিলাম। এরপর মা ও মেয়ে চলে যায় বাজারের উদ্দেশ্যে। বাজারে যখন শেফা শিয়ালিনী সবজি কিনতে ব্যস্ত ছিল, তখন টুম্পা বাঘিনীর দোকানে লিচুগুলোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ওমা, দেখো না বাঘিনী কাকির দোকানের লিচুগুলো কত সুন্দর লাল লাল। আমাকে একটু লিচু কিনে দাও না, আমার যে দেখে খুব খেতে ইচ্ছে হচ্ছে মা। এর জন্যই তোকে আমি বাজারে নিয়ে আসতে চাইনি। আমি তো জানতাম তুই বাজারে এসেই এটা কিনে দাও সেটা কিনে দাও বায়না করতে থাকবি। এখন আমার হাতে তো টাকাই নেই, আমি কিভাবে তোকে লিচু কিনে দিব বলতো? আমার কাছে টাকা নেই। বাঘিনী কাকিমা আমাদের বাকিতে লিচু দিবে না। আচ্ছা চল তো বলে দেখি বাকি লিচু যে দিবে কিনা। দিলে তবেই নিয়ে দিতে পারবো, আর না দিলে আমার হাতে যখন টাকা আসবে তখন তোকে কিনে দেব। এ নিয়ে মন খারাপ করবি না। বাঘিনী ভাবি, আপনার দোকানে লিচুগুলো তো দেখছি কি সুন্দর লাল টুকটুকে। দেখে তো মনে হচ্ছে খেতে বেশ মজা হবে। আচ্ছা ভাবি, আমাকে একটু লিচু বাকিতে দিতে পারবেন? আমার মেয়েটার যে দেখে খুব খেতে ইচ্ছে হচ্ছে। আসলে আমার কাছে তো টাকা নেই, হাতে টাকা হলে টাকাটা দিয়ে যাব। আসলে আমার কাছে যা টাকা ছিল ওইগুলো দিয়ে বাজার করে ফেলেছি। আমার হাতে যে এখন টাকা নেই, হাতে টাকা এলেই আমি আপনার টাকাটা দিয়ে যাব আগে। দেখলেই তো তোদের খেতে ইচ্ছে হয়ে যায়। জানিস তোরা লিচুর দাম কত? তোদের কি এত মুরদ আছে নাকি? সামান্য বাড়ি ভাড়াই তো দিতে পারিস না। 2 মাসের বাড়ি ভাড়া বাজিয়ে রেখেছিস। আগে সেই বাড়ি ভাড়া দে, তারপর স্ট্রবেরি খাবি বলে চিন্তা কর। আর আমি বাকিতে কাউকে লিচু বিক্রি করি না। খেতে চাইলে টাকা নিয়ে আয়। ভাবি, আপনাদের সবই জানেন, ওর বাবা মারা যাওয়ার পর থেকে মা মেয়ে দুজনে খুব কষ্টে জীবন যাপন করছি। আপনি আমাকে একটু সময় দিন, আমার হাতে টাকা এলে আমি আগে বাড়ি ভাড়া দিয়ে দেব। আমাকে অল্প কিছু লিচু দেন না ভাবি। সময় সময় আর দিতে পারবো না। 2 মাস হয়ে গেছে তোরা কোনো বাড়ি ভাড়া দিতে পারছিস না। এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাবি। আমার বাড়িতে আর থাকতে পারবি না তোরা। আবার এসেছিস বাকিতে লিচু নিতে। কত বড় সাহস! যা, এক্ষুনি চলে যাবি। তোদের জন্য আমার সামনে না দেখি ভাত খেতে পায় না, আবার স্ট্রবেরি খেতে আসে। শেফা শিয়ালিনী বাঘিনীর কথা শুনে বাড়ি না ফিরে বনের ভেতরে চলে যায় কোনো একটা আশ্রয়ের খোঁজে। মা, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর হাঁটতে পারছি না। মা, আমি আর কখনো স্ট্রবেরি খেতে চাইবো না। আমার জন্য তোমাকে বাঘিনী কাকিমার কাছ থেকে কত কথা শুনতে হলো, আবার আমাদের ঘর থেকে বের করে দিল। না রে পাগলি মেয়ে, এখানে তোর কোনো দোষ নেই। আসলে আমি যে 2 মাসের বাড়ি ভাড়াটা দিতে পারিনি, তাই তো রাগ করে আমাদের বাড়ি থেকে বের করে দিল। বরঞ্চ তোকে নিয়ে আমি এখন কোথায় যাব এই চিন্তায় আমার যে বড্ড কষ্ট হচ্ছে।
আচ্ছা চল আর একটু সামনে গিয়ে দেখি কোনো আশ্রয় খুঁজে পাই কিনা। মা, ও মা, আর কত হাঁটতে হবে? আমি যে আর পারছি না। এবার যে আমার বড্ড ক্ষুধাও পেয়েছে। আমার যে খুব কষ্ট হচ্ছে। আর কোথায় যাব বলো? আমি যে আর একটু হাঁটতে পারছি না মা। আরে আর একটু ধৈর্য ধর, দেখলি তো আশেপাশে কোনো বাড়ি ঘর পেলাম না। দেখি কি করা যায়। আমার যে তোর জন্য খুব কষ্ট হচ্ছে। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে না। ও মা, দেখো ওই গাছটায় কত বড় একটা লাল ফল ধরে আছে। দেখে তো মনে হচ্ছে খেতেও বেশ মজা হবে। চলো ওই ফলটা ছিঁড়ে খেয়ে দেখি আমরা, খেতে কেমন লাগে। আমার যে বড্ড ক্ষুধা লেগেছে, আর তর হয়েছে না। যাও মা, তাড়াতাড়ি ছিঁড়ে নিয়ে এসো, আমি আর পারছি না। আরে কি অবাক করা কাণ্ড! এ তো দেখি লেবু গাছে একটা স্ট্রবেরি ধরে আছে। কত বড় আকারের তাও! সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। আচ্ছা তাহলে তুই এখানে দাঁড়া, আমি তোর জন্য ফলটা পেড়ে নিয়ে আসি এক্ষুনি। এরপর শিয়ালিনী সেই লিচুটি ছুঁতে একটি মিষ্টি পরি বেরিয়ে আসে। ওয়াও, কি সুন্দর একটা পরী! স্ট্রবেরির ভিতর থেকে যে বেরিয়ে এলো, কি সুন্দর! আরে পরি, তুমি স্ট্রবেরির ভেতরে বন্দি ছিলে কিভাবে? আমি তোমাদের আমার সাথে ঘটে যাওয়া সবগুলো বলছি। একদিন আমি তোমাদের এই গ্রামে ঘুরতে এসেছিলাম। ইস, কি সুন্দর এই গ্রামটি! দেখে খুব ভালো লাগছে। আজ আমি সারাটা দিন এই গ্রামে ঘুরে বেড়াবো, চারপাশে ঘুরে ঘুরে দেখবো। চারপাশটা দেখতে এত সুন্দর! কি সুন্দর একটা স্ট্রবেরি বাগান! উফ, আমার খুব ক্ষুধা পেয়েছে। একটু স্ট্রবেরি খেয়ে পেটটা ভরে নিই, এরপর আবার ঘুরতে যাবো। কার এত বড় সাহস আমার মাথায় ঢিল দিয়ে আমার ধ্যানটা নষ্ট করে দিয়েছে? ও, তাহলে তুই পরি এই কাজ করেছিস? দাঁড়া, তোর মজা বুঝাচ্ছি আমি। না সাধু বাবা, আমায় ভুল বুঝবেন না। আমি তো ইচ্ছে করে ফেলিনি। আমি তো না দেখে ফেলেছিলাম। আর আপনার গায়ে এসে পড়েছে যে। আর সেই তান্ত্রিক সাধু বাবাটা আমার কথাটা বিশ্বাসই করেনি, আর আমাকে তাই লেবু গাছে লিচু বানিয়ে শাস্তি দিয়ে গেছে। আর বলেছে কেউ যদি স্ট্রবেরিটা ছুঁয়ে দেয় তবে আমি সেই পরীর রূপ ফিরে পাবো, এছাড়া পাবো না। পরী, তুমি এক্ষুনি তোমার পরীরাজ্যে ফিরে যাও। যদি তান্ত্রিক খুঁজে পায় যে তুমি মুক্ত হয়েছ, তোমাকে আবার যে শাস্তি দেবে। শেফা, তোমরা আমাকে উদ্ধার করেছো। তোমার জন্য আমি আবার জীবন ফিরে পেয়েছি। তুমি অনেক ভালো। আচ্ছা, তোমরা এই ঘন জঙ্গলে কি করছো? এরপর তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলে। আহারে, তোমাদের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা আমার জীবন বাঁচিয়েছ, তাই তোমাদেরও আমি একটু সাহায্য করতে চাই। একটি লিচু বাড়ি উপহার দিতে চাই, যেখানে তোমাদের কোনো কিছুর অভাব হবে না। পলি, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এত বড় উপকার করার জন্য। তোমার এই ঋণ কখনো ভুলবো না আমরা। এই বাড়িতে কোনো কিছুর অভাব হবে না। তোমরা ভালো থেকো। এবার আমি আসি। দেখেছো না,